হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বহুদিন ধরে করতে চাইনি, আমার ইচ্ছাও ছিল না এই বিষয়টা নিয়ে ভিডিও করা। সেটা হলো ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের ব্যাপার নিয়ে। আমি বহু মিডিয়া, বহু ইউটিউবের টিচারদেরকে দেখছি যে এই টপিক নিয়ে মিনিমাম 10টা 15টা 20টা যত পারছে ভিডিও দিচ্ছে, শর্টস বানাচ্ছে, ভিউজ নিচ্ছে। তো আমার নৈতিকতায় এটা মনে হয় না যে এই বিষয় নিয়ে ভিডিও করা উচিত, কারণ আমি বহু লোককে দেখছি যে নিজে থেকেই যে ভারতের আর্মি পাকিস্তানের মধ্যে পৌঁছে গেছে। তোমরা সবাই মিডিয়ার থাম্বনেলগুলো দেখতে শুরু করো, প্রত্যেকটা ভিডিওর, যে ভারত পাকিস্তানকে আক্রমণ করার কিছুক্ষণের মধ্যে আক্রমণ করে দেবে, এলওসিতে এই হচ্ছে ওই হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ওরা এত জানছে কোথা থেকে? যদি হয়েও থাকে, বলছে আইএনএস বিক্রান্ত আরব সাগরে গিয়ে পৌঁছে গেছে। এরকম লোকেদের থেকে দূরে থাকা উচিত। আমি আজকেও যেটা বলতে চলেছি, আজকেও যেটা আমি বলবো, এর মানে এটা কখনো না যে যুদ্ধ হবে, তবে যেটা হচ্ছে কোনো বড় কিছু হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে। কেননা এখানে আমিও জানি কি হতে পারে, কিন্তু আমি এখানে কেন বলতে চাইবো, কেননা আমি অতটুকুটাই বলবো যতটা পাবলিক ডোমেনে আছে। ওই জন্য সেই সব লোকেদের থেকে খুব সাবধান যে বারবার এটা বলতে চলে যে যুদ্ধ হবে যুদ্ধ হবে। একজন প্রসিদ্ধ শায়ার আছে, যার একটা উক্তি আছে যে युद्ध तो खुद एक मसला है, वो मसले का क्या हल करेगा। মানে বলতে যুদ্ধ তো নিজেই একটা ঘটনা, ও বাকি ঘটনার কি সমস্যার সমাধান করবে। ঠিক আছে, তো আজ আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা হয়তো খবরে সব জায়গায় দেখে নিয়েছো যে কাল অর্থাৎ 7 মে থেকে মক ড্রিল শুরু করছে ভারত। মক ড্রিল বলতে যে যুদ্ধের আগের যে প্রস্তুতিগুলো নিতে হয়, যে যুদ্ধ যদি হঠাৎ শুরু হয়ে যায় তাহলে কি কি হতে পারে, কি কি আমাদেরকে করতে হবে, এটা মক ড্রিল শুরু হতে চলেছে। তো আমরা প্রথম থেকে খুব কম সময়ের মধ্যে একটু দেখে নেব যে কি কি হলো। আমরা দেখেছি কাশ্মীরে পেহেলগামে অ্যাটাক হয়, যেখানে আমাদের 28 জন লোক মারা যায়। যার দায়িত্ব কে নেয়, যে কার হাত দিয়ে হয়? লস্করে তাইবা। আর লস্করে তাইবাকে কে আশ্রয় দিয়ে রেখেছে? পাকিস্তান। অ্যাকচুয়ালি যত টেরোরিজমকে আশ্রয় কে দিয়ে রাখে? পাকিস্তানি দিয়ে রাখে। ঠিক আছে, তারপর থেকে চারিদিকে একটা হাহাকার শুরু হয়ে যায়, ভারত এই করে দেবে, ভারত সেই করে দেবে, ভারত ওই করে দেবে। কিন্তু আমি এই বিষয় নিয়ে বহু ইউটিউবারকে তোমরা দেখেছো যে এগুলো বলে গেছে। ঠিক আছে, আমি ওগুলোর মধ্যে নাই। আমি অতটাই বলবো যতটা পাবলিক ডোমেনে আছে, কেন আমার বলার ক্ষেত্রে, আমার বলাতে কত কি হবে ওটা আমি দেখে লাভ নেই, কেন আমার থিঙ্কিং আমি কেন বলতে যাব। তো সবার আগে ভারতের তরফ থেকে একটা সিদ্ধান্ত যায়, যে ভারত বলে যে আমরা ইন্ডাস্ট্রিটি আমরা কি করে দেবো, আমরা ইন্ডাস্ট্রিটিকে মানব না, আমরা ক্যান্সেল করে দেবো, ভারত বলে। আচ্ছা, কি এই ইন্ডাস্ট্রিটি? সিন্ধু জল চুক্তি কি? আমরা ছোটোভাবে দেখে নেব, বেশি এখানে ডিটেলসে যাব না। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সিন্ধু জল চুক্তি ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল। ঠিক আছে, এটা করিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতাতে সিন্ধু নদীর সহায়ক নদীদেরকে নিয়ে একটা সিন্ধু জল চুক্তি হয়, যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল। ঠিক আছে, কি বলা হয়েছিল? তোমরা যদি সিন্ধুর সহায়ক নদীকে দেখো, সব থেকে উপরে সিন্ধু নদী যায়, তারপরে ঝেলাম যায়, তারপরে চেনাব যায়, সিন্ধু ঝেলাম চেনাব, তারপরে রাভি যায়, তারপর ব্যাস যায়, তারপর সতলজ যায়। কি বললাম আমি? সিন্ধু, ঝেলাম, চেনাব, রাভি, ব্যাস, সতলজ। ঠিক আছে, টোটাল 6টা নদী। সিন্ধুর সহায়ক নদী, ট্রিবিউটারি বলে। ঠিক আছে, তো সিন্ধুর সঙ্গে যে উপরের যে 3টা নদী, অর্থাৎ সিন্ধু, ঝেলাম, চেনাব, এই 3টা নদীর 80% জল পাকিস্তান ব্যবহার করবে। ভালো করে শোনো, সিন্ধু, ঝেলাম, চেনাব এই 3টা নদীর 80% জল পাকিস্তান ব্যবহার করবে। আর রাভি, ব্যাস আর সতলজ এই 3টা নদীর, আচ্ছা, সিন্ধু, ঝেলাম, চেনাব এই 3টা নদীর 80% জল পাকিস্তান ব্যবহার করবে, আর 20% জল ভারত ব্যবহার করবে। আর নিচের যে 3টা আছে, রাভি, ব্যাস, সতলজ, এই 3টা নদীর 80% জল ভারত ব্যবহার করবে, 20% জল পাকিস্তান ব্যবহার করবে। মানে মোটামুটি যেটাই বলতে চায়, যে উপরের যে 3টা নদী সিন্ধু, ঝেলাম, চেনাব, এর 80% জল কার কাছে যাবে? পাকিস্তানের কাছে যাবে। তো ভারত এটাকেই কি বলে? ভারত এটাকে বলে যে আমরা এই চুক্তিটাকে মানব না, অর্থাৎ আমরা উপরের যে জল নদী, যেটা সিন্ধু, ঝেলাম, চেনাব এই 3টা নদীর কি ড্যাম দিয়ে আমরা জল আটকে দেব। ঠিক আছে,
এটা বলাতে ভারতের এই উক্তিতে পাকিস্তান বলে এটা অ্যাক্ট অফ ওয়ার। পাকিস্তান বহুদিন অ্যাকচুয়ালি আমি মনে বুঝতেই পারি না যে পাকিস্তান কিসের নেশা করে, সস্তার নেশা করে হয়তো, বলতেই আছে যে অ্যাক্ট অফ ওয়ার হয় কিছুই না। পাকিস্তানের অবস্থা খুব খারাপ এই সূত্রেই, উপরের 3টা যে নদীর যে জল যায়, তোমরা যদি পাকিস্তানের রিপোর্ট দেখে থাকো, পাকিস্তানের 21% জলের শর্টেজ দেখা গেছে। আমরা জানি পাকিস্তানে বাসমতি যে চাল হয়, বাসমতি চাল পাকিস্তান বিশাল এক্সপোর্ট করে, বাইরের দেশে পাঠায়, কিন্তু চালের বিভিন্ন রকম শস্যের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে এই 3টাতে জল আটকে দেওয়ার ফলে। আচ্ছা, জল আটকে দেওয়াতে এই সমস্যা দেখা দিয়েছে, ভারত আবার বলেছে হঠাৎ করে যে এবার আমরা জল ছাড়বো, তো হঠাৎ করে জল ছাড়ার পরে কী হবে, বন্যা হয়ে যাবে। তো এটা ছিল ভারত এটা বলেছে যে আমরা ইন্দাস ট্রিটি, যেটা সিন্ধু জল চুক্তি ছিল, আমরা এটাকে মানবো না। পাকিস্তান তার পরিপ্রেক্ষিতে বলেছে যে আমরা সিমলা চুক্তিকে আমরা মানবো না। আচ্ছা, পাকিস্তান এমনিতেও সিমলা চুক্তি মানতো না, তো সিমলা চুক্তি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সিমলা চুক্তি বলতে বোঝায় 1972 সালে এই চুক্তিটা হয়েছিল। ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, আর পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো, সেই জুলফিকার আলী ভুট্টো যারই মেয়ে বেনজির ভুট্টো ছিলেন পাকিস্তানের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যিনি মারা গেছিলেন, আর যার ছেলেই হচ্ছে বিলাবেল ভুট্টো, যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী আছে এখন, ঠিক আছে। তো কি বললাম, 1972 সালে এটা হয়েছিল, 1971 সালের পরে হয়েছিল, মানে যুদ্ধটা 1900, যেখানে পাকিস্তান ভয়ঙ্করভাবে যুদ্ধে হেরেছিল। তোমরা ছবি দেখেছো যে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়ে বাংলাদেশকে নতুন দেশ করে দেওয়া হয়েছে, যেখানে ইন্দিরা গান্ধীর বিশাল বড় ভূমিকা ছিল, এই বিষয়ে সম্মান করা উচিত। তো 1971 সালে যুদ্ধ হলো, যুদ্ধের ফলে পাকিস্তান হেরে যায়। সেই সময় আমাদের ইন্ডিয়ান আর্মি জেনারেল স্যাম মানিক শ ছিলেন, যেটা নিয়ে বিকি কৌশল মুভিও করেছে। তো 1972 সালে চুক্তি হয় সিমলা কনফারেন্স। সেখানে মোটা 3টা কথা, বেসিক্যালি 4টা কথা বলা হয়েছিল, যে পাকিস্তানে যেখানে শেখ মুজিবুর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন সিমলা কনফারেন্সে। আর কি বলা হয়েছিল, যেটা হচ্ছে যে ইন্ডিয়া আর পাকিস্তানের যে সমস্যা, স্পেশালি কাশ্মীর ইস্যু নিয়ে, যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে সমস্যা আছে, বা কাশ্মীর ইস্যু নিয়ে যেগুলো সমস্যা বা আদার্স যেগুলো সমস্যা, ওগুলো বায়োল্যাটারালভাবে কী হবে, সমস্যার সমাধান করা হবে। বায়োল্যাটারাল বলতে বোঝানো হয় যে দুজনের মধ্যে, মানে এই দুজনের সমস্যার মধ্যে কোনো থার্ড পার্টি এন্ট্রি নেবে না। তো এইটা চুক্তি হয়েছিল, কিন্তু পাকিস্তান জীবনে এটাকে মানেনি, কেননা পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে বারবার কোথায়, ইউএনওতে গেছে, তাহলে পাকিস্তান তো এমনিও মানতো না এই বিষয়টা নিয়ে। কি বলা হয়েছে, যে ভারত পাকিস্তানে যদি কোনো ম্যাটার হয়, তাহলে ওটা কী হবে, ওটা থার্ড পার্টি কোনো এন্ট্রি নেবে না, ওটা কি করবে, দুজনের মধ্যে মিটিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়তে কি বলা হয়েছিল, দ্বিতীয়তে বলা হয়েছিল যে পিসফুলভাবে আমরা দুজনের সমস্যা সমাধান করবো, মানে শান্তিপূর্ণভাবে আমরা সমস্যার সমাধান করব, এটা 2 নম্বরে বলা হয়েছিল। 3 নম্বর বলা হয়েছিল যে আমরা এলওসি, যেটা লাইন অফ কন্ট্রোল, যেটা ভারত পাকিস্তানের উপরে আছে, মানে ভারতে যেটা জম্মু কাশ্মীর দিয়ে যেটা এলওসি যেখানে আটকে গেছিলো, সিজ ফায়ার হয়ে গেছিলো, ওটা আমরা রেসপেক্ট করবো এলওসিকে, আমরা এলওসির এই পারে আসবো না। পাকিস্তান এমনিও আসতে থাকে, তো এমনিও মানে না। আর একটা বলা হয়েছিল যে পাকিস্তান কোনোদিনও সিজ ফায়ারকে উল্লঙ্ঘন করবে না, এটা সবাই জানে যে ওরা উল্লঙ্ঘন করতেই থাকে, গুলি চলতেই থাকে। তো পাকিস্তান এমনিও সিমলা চুক্তি মানে না, তো পাকিস্তান এটার বলার কোনো মানেই নাই, তো পাকিস্তান বলেছিল সিমলা চুক্তি মানবে না। আচ্ছা, এটা হলো এতদূর অবধি খবর। বাট সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা আজকের, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে জানানো হয়েছে যে ভারতবর্ষের টোটাল 787টা জেলা আছে, 787 ডিস্ট্রিক্ট, যেমন পশ্চিমবঙ্গে 23টা জেলা আছে, টোটাল ভারতবর্ষে 787টা জেলা আছে। 787টা জেলার মধ্যে 244টা জেলাতে মক ড্রিল মানে যেটা বললাম আমি, যে যুদ্ধের আগের প্রস্তুতিটা নেওয়া, কাল থেকে শুরু হবে, 7 মে থেকে শুরু হবে যুদ্ধের প্রস্তুতি, মক ড্রিল নেওয়া শুরু হবে, ঠিক আছে। এই মক ড্রিলে কারা কারা অংশগ্রহণ করবে, এই মক ড্রিলে এনডিআরএফ অংশগ্রহণ করবে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা এনসিসি এরা অংশগ্রহণ করবে, সিভিল ডিফেন্স যারা আছে তারা এর মধ্যে অংশগ্রহণ করবে। এর মধ্যে জনগণও চাইলে, এর মধ্যে কি সাধারণ নাগরিকও চাইলে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। অলরেডি পাঞ্জাবের সেগমেন্টে, পাঞ্জাবের ফিরোজপুর, জম্মু কাশ্মীরের উড়ি সেগমেন্টে এগুলো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা স্কুলে শেখানো হচ্ছে যে হঠাৎ যদি যুদ্ধের সাইরেন বেজে যায়, তাহলে স্টুডেন্টদেরকে কী করতে হবে, কোথায় লুকাতে হবে, ঠিক আছে। তো এই সূত্রে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, যে 5টা পয়েন্টের উপর কাজ করা হবে। কি পয়েন্ট? প্রথম পয়েন্ট হবে হচ্ছে অ্যালার্ট সাইরেন বাজবে। 1971 সালের পর ভারতবর্ষে প্রথম, 54 বছর পর ভারতবর্ষে প্রথম মক ড্রিল হচ্ছে, এটা 1974-এর পর হচ্ছে।
তো এটা দেখে পাকিস্তানের যে বর্তমান যে ডিফেন্স মিনিস্টার আছে খজা আসিফ, উক্তি করেই দিয়েছে, দিয়েছেন বলাই ভুলোকে, অত সম্মান দেওয়ার কি আছে, বলে দিয়েছে যে 7 মে ভারত কোনো বড় কিছু করতে চলেছে। কিন্তু এটা আমি আবারও বলছি, এটা যুদ্ধ না। তাদের থেকে দূরে থাকো যারা বলছে এটাই যুদ্ধের প্রস্তুতি, না, এটা যুদ্ধের আগে কি কি করতে হবে, প্যানিক ক্রিয়েট না হয়ে যায় হঠাৎ করে। ঠিক আছে, প্রথমে বলেছে সাইরেন, মানে হঠাৎ যদি ফাইটার প্লেন যদি ঢুকে যায় তাহলে সাইরেন বাজানো হবে। সাইরেন বাজানোর সময় তোমাকে সেফ জায়গায় নিতে হবে, বাড়ির মধ্যে থাকলে সেফ জায়গায় চলে যেতে হবে, রাস্তায় থাকলে তোমাকে সেফ জায়গায় চলে যেতে হবে। এটা হলো প্রথম স্টেপ, কি সাইরেন বাজবে, যুদ্ধের সাইরেন বাজবে। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ কি বলেছে, দ্বিতীয় স্টেপ বলেছে এভাকুয়েট করতে, মানে ওই জায়গাটা থেকে যদি কোনো পরিস্থিতি ওই জায়গাটাকে ছেড়ে পালানোর জন্য বলেছে এভাকুয়েট করতে। ঠিক আছে, তৃতীয় জিনিস কি বলেছে, টোটাল ব্ল্যাকআউট। টোটাল ব্ল্যাকআউট বলতে এটাই বোঝায়, ব্ল্যাকআউট 1971 সালে এরকম ব্ল্যাকআউট হয়ে যেত, মানে রাতের বেলা পুরো পাওয়ার কাট করে দেওয়া হতো। তোমরা ইউক্রেনের যুদ্ধের সময়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় দেখেছো, টোটাল ব্ল্যাকআউট করে দেওয়া হতো। ব্ল্যাকআউট করে কি, ব্ল্যাকআউট হলে এরকম হয়, ব্ল্যাকআউট হয়ে গেলে সম্পূর্ণটা কি হয়ে যাবে, মানে ওই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, যার ফলস্বরূপ ব্ল্যাকআউট যদি হয়ে যায়, ওই যে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে যদি উপর থেকে যদি ফাইটার প্লেন যায়, অন্ধকারে বুঝতেই পারবে না কোনটা হচ্ছে শহর আছে বা কোনটা কি আছে। যদি ওখানে লাইট জ্বলে তাহলে উপর থেকে ফাইটার প্লেন কী হবে, বুঝতে পারবে যে নিচে জনগণের কি আছে, বসতি আছে। ওই জন্য কি টোটাল ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, কথা হবে কাল থেকে দেখবে টোটাল ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানে প্র্যাকটিস করাবে টোটাল ব্ল্যাকআউট থাকলে কি কি করতে হবে তোমাদেরকে। আর একটা কি 4 নম্বর কি বলা হয়েছে, 4 নম্বর বলা হয়েছে কেমোফ্লেগ ট্রেনিং। কেমোফ্লেগ ট্রেনিং মানে সাধারণত দেখা গেছে যুদ্ধের ক্ষেত্রে যারা যারা শত্রুপক্ষ হয় তারা কোথায় অ্যাটাক করে, আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে, ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করে, তাপবিদ্যুৎ কেন্দ্রতে, জলবিদ্যুৎ কেন্দ্রতে, তারপর হচ্ছে তোমার তেলের কুয়াতে, তেলের খনিতে, যেখান থেকে তেল উত্তোলন হয়, এগুলোতে অ্যাটাক করে। তারপর ডিফেন্স ইনস্টলেশনে, যেখানে ডিফেন্সের জিনিসপত্র থাকে, সেখানে সম্পূর্ণভাবে অ্যাটাক করা হয়। ঠিক আছে, তো ওগুলোকে প্র্যাকটিস করাবে যে ওগুলোকে কী করে রক্ষা করতে হবে, ওগুলো ট্রেনিং দেওয়া হবে। কাল থেকে এগুলো মক ড্রিল শুরু হবে। আর পঞ্চম কি, পাবলিক অ্যাওয়ারনেস, যাতে প্যানিক ক্রিয়েট না হয়, জনগণের মধ্যে যাতে প্যানিক ক্রিয়েট না হয়, পাবলিক অ্যাওয়ারনেস এগুলো দেখানো হবে। এই 5টা স্টেপ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে জারি। আমি অতটুকুটাই বলবো যতটুকুটা হচ্ছে পাবলিক ডোমেনে আছে। আমি এরপরেও জানি এর পরের যুদ্ধের পরিস্থিতি, একটা হয় না দাস্তাক, যে যুদ্ধ কখন লাগবে, দাস্তাক দিয়ে একটা টপিক হয়, যে যুদ্ধ কখন লাগবে এটা বোঝা যায়। এর পরের স্টেপই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি যুদ্ধের দিকে এগায় এর পরের স্টেপই হচ্ছে যেগুলো বর্ডার সাইড এলাকা, মানে বললাম না যে 787টা জেলার মধ্যে 244টা জেলাতে এই মক ড্রিল হবে। এর মধ্যে বেশিরভাগ রাজ্য কি, যেগুলো বর্ডার স্টেট আছে, যেমন আমরা দেখে থাকি পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, আবার তারপর যেগুলো সমুদ্রে যাদের সাথে বর্ডার লাগে, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, এই সমস্ত জায়গাতে কি এগুলো হবে। আমাদের দিকে পশ্চিমবঙ্গের মধ্যেও, পশ্চিমবঙ্গের 23টা জেলা, পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে 31টা জায়গাতে এরকম মক ড্রিল হবে। কিছু কিছু জায়গা তোমরা নোট করে জেনে নাও কী কী জায়গায় হবে। আমাদের মালদায়ের মধ্যে আছে, মালদায় এটা হবে, মুর্শিদাবাদে হবে, দার্জিলিংয়ে হবে, কালিম্পংয়ে হবে, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর হচ্ছে তোমার আর কি হয় জানো, কলকাতাতে আছে, হাওড়াতে, বর্ধমান, বীরভূম, এগুলো সব জায়গাতে, রায়গঞ্জে হবে। ঠিক আছে, টোটাল এরকম তোমার লিস্ট দেখে নিতে পারো, এরকম 31টা জায়গা, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, এগুলো সব জায়গাতে কী হবে, মিলিটারি ট্রেনিং হবে, মানে মক ড্রিল হবে, মানে যুদ্ধের পূর্বের প্রস্তুতি। আজকের ভিডিওটা শুধু এইটুকুটাই বলার জন্য, এখানে প্যানিকের কিচ্ছু নাই। ঠিক আছে, আচ্ছা, আমার সবাইকে একটাই রিকোয়েস্ট আছে, যে তোমরা হয়তো অনেকেই এই মক ড্রিল হতে দেখবা। ঠিক আছে, তোমাদের সামনেই আর্মির লোকেরা, এনডিআরএফের লোকেরা, আদার্সের লোকেরা বিভিন্ন রকম মক ড্রিল করবে। আমার তরফ থেকে সবাইকে এটা অনুরোধ, প্লিজ এটার ছবি তুলে কোনো রকম কোনো রিল যাতে না বানাও। ঠিক আছে, আমি বারবার বলছি, টিচার হিসাবে, দাদা হিসাবে, ভাই হিসাবে, স্টুডেন্ট হিসাবে সবার কাছে আমার অনুরোধ এটা, যে প্লিজ এগুলো দেখে নিয়ে কোনো রকম কেউ কোনো রিল ছবি তুলে, এগুলো রিল ভারতের শক্তি দেখো, ইন্ডিয়ান আর্মি পাওয়ার, এগুলো প্লিজ কেউ করো না। কারণ তোমরা অজান্তেই পাকিস্তানকেই তোমরা হেল্প করবা। সোশ্যাল মিডিয়ার দৌড় অনেক বড়, তোমরা অজান্তে পাকিস্তান মিডিয়ার মতো এরকম ইরেসপন্সিবল আচরণ করো না। দেশকে সবাই সমর্থন করো। দেশ এমন পরিস্থিতি, দেশ খুব সক্ষম পরিস্থিতিতে আছে, তোমরা ভালোভাবে থাকো, প্রত্যেকটা রিপোর্টকে ফলো করো। আজকের জন্য এটুকুটাই, থ্যাংক ইউ।